রাত অবধি নানুকে অনেক কষ্টে আমরা রেখেছিলাম। সকালের দিকে আমার খালুকে ফোন করা হলো। তিনি এবং আমার খালামণি বাড়িতে আসলেন। নানু কি অবস্থায় দেখে তারা অবাক হয়ে গেল। খালামণি একটা ভালো কবিরাজকে চিনত, কেননা তার ছেলের যখন 5 মাস বয়স ছিল তখন তার ছেলের মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা গিয়েছিল। তখন সেই কবিরাজই তার ছেলেকে ভালো করেছে, যার কারণে খালামণি আর সময় নষ্ট না করে সেই কবিরাজকে ফোন করে। এতে আমার বাবার দ্বিতীয় স্ত্রী বারবার বলছিল, আম্মা এমনি ঠিক হয়ে যাবে, অযথা এসব কবিরাজ ভণ্ডদেরকে আনার কি দরকার। তখন আমি বলেছিলাম, আপনি চুপ করেন, আপনার রায় কেউ চায়নি এখানে। কবিরাজকে সবকিছু ফোন করে বলা হলে তিনি রওনা দিলেন আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাড়ির সিঁড়িতে ওঠার সময় সে কোনো কারণ ছাড়ে হোঁচট খেয়ে পড়ে যায় এবং কোমরে কিছুটা ব্যথা পায়। কবিরাজ বুঝতে পারছিলেন তাকে আসতে কেউ বারণ করছে, তারপরেও কবিরাজ অনেক কষ্ট করে আমাদের বাড়িতে আসে। কবিরাজ বাড়িতে আসা মাত্রই আমার বাবার দ্বিতীয় স্ত্রী অন্য ঘরে গিয়ে দরজা আটকে বসে থাকে। আমি বাবাকে বারবার বললাম, আম্মু কেন আসছে না, সে কেন ওই রুমে গিয়ে আছে, তাকে জলদি এই ঘরে আসতে বলো। তখন বাবা বলল, হয়তো ও এসব পছন্দ করে না, বাদ দে ওর কথা। না, বাদ দেওয়া যাবে না, ওনাকে তাড়াতাড়ি এই রুমে আসতে বলো। কবিরাজ এসে যা করলো তা দেখে আমরা একটু অবাক হলাম। যেই রুমে দরজা বন্ধ করে আমার বাবার দ্বিতীয় স্ত্রী বসেছিল সেই রুমের বাহিরে ময়দার মধ্যে দোয়া পড়ে সেই ঘরটা বন্ধ করলো এবং যে রুমে নানুকে রাখা হয়েছিল সেই রুমে গেলেন। কবিরাজকে দেখা মাত্রই নানু কবিরাজকে মারতে এলেন। নানুর চোখে নীল আগুন জ্বলছে, যেটা সবাই দেখেছিল সেই দিন। এরপর কবিরাজ তার ব্যাগ থেকে একটি পানির বোতল বের করে, যে বোতলটিতে ছিল পড়া পানি। সে পানির ছিটা দেয় নানুকে কিছুটা, সাথে সাথে নানু শান্ত হয়ে যায়, যেন নানু আগের মতোই হয়ে গেছে। আমরা সবাই অবাক হয়ে গেলাম। আমরা বুঝতে পারলাম জিনের আসর। ওইদিকে বাবার দ্বিতীয় স্ত্রী দরজা ভেঙে ফেলবে এমন অবস্থা। আর এইসব কর্মকাণ্ড দেখে বাবা, আমি এবং আমার খালামণি খালু সবাই অবাক। সে কেনই বা এরকম করছে, কিন্তু আসল কাহিনী তো কেউ জানতো না। সে কবিরাজ নানুকে একটি তাবিজ বেঁধে দেয়, সাথে সাথে নানু অস্থির হয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। এরপর কবিরাজ চলে যায় সেই রুমে, যেই রুমে বাবার দ্বিতীয় স্ত্রীকে আটকে রাখা হয়েছে। কবিরাজ সেই ময়দাগুলো সরিয়ে দেওয়ার সাথে সাথে ভেতর থেকে তার চিৎকার চেঁচামেচি বন্ধ হয়ে যায়। এরপর দরজা খুললে দেখা যায় যে আমার সেই সৎমা বিড়বিড় করে কিছু একটা পড়ছে। তখন আমার খালামণি বলল যে, কি ব্যাপার ফারহানা, তুমি এখানে কি করছো আর তুমি কি বলছো? তখন সে অস্থির হয়ে বলল যে, আমি সবার ভালোর জন্য এগুলো বলছি। তখন সে কবিরাজ বলল, মিথ্যে কথা, তুই তোর আসল কথা বল। আমরা তখনও সবাই অবাক হয়ে দেখছিলাম, কিছুই বুঝতে পারছিলাম না। বাবা বলল, ও কি বলবে, ও কি করেছে? তখন কবিরাজ বলল, এটা মানুষ না, এটা একটা জিন, জিনের কন্যা। সাথে সাথে সেই মহিলার চোখে নীল আগুন জ্বলে উঠলো, যা দেখে আমরা সবাই ভয় পেয়ে গেলাম, যেমনটা স্বপ্নে দেখেছিলাম আমি সেই দিন। আমরা সবাই ভয় পেয়ে গেলাম। তখন তিনি রাগান্বিত কণ্ঠে বলতে লাগলো এবং আমার বাবার দিকে আঙ্গুল তাক করে বললেন, মোহাম্মদ আলমকে ভালোবেসে আমি এখানে এসেছি, যদি যেতে হয় আমি ওকে নিয়েই যাব। তখন সে কবিরাজ বলল, তোকে বোতল বন্দি করবো নাকি তুই চলে যাবি? সেই মহিলা কিছুক্ষণ আমার বাবার দিকে কান্না ভরা দৃষ্টিতে তাকিয়েছিল। বাবা কিছুই বলেনি দেখে সে বলল, ঠিক আছে, আমি আমার সাথে করে তোমার চিহ্ন নিয়ে যাচ্ছি, ভালো থেকো, আমাদের আবার দেখা হবে। পরবর্তী গল্প।